শুরুতেই আমি পার্লার নিয়ে কাজ করতেছিলাম। তো আমার উম যার সাথে আমার রিলেশনটা হয় সে একই এলাকায় আমরা বসবাস করি। আচ্ছা। আমার বান্ধবীর সাথে আ মানে ওর বন্ধুর সাথে বিয়ে হয় আমার বান্ধবীর। আচ্ছা। তো ওই থেকে একটা ভালো সম্পর্ক। আমরা প্রায় কোথাও যাইতাম। মানে আমার সম্পর্কটা শুরুটাই ওই দিক থেকেই। হুম, হুম। যে বান্ধবীর বন্ধু, বান্ধবীর হাসব্যান্ডের বন্ধু আচ্ছা। ওইভাবেই চেনা। তো মোটামুটি দেখা যায় কি আমরা একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক হয়। দুজনেই দেখা যায় আ অনেক সময় দেখা যায় আমরা বান্ধবীরা অনেকে মিলা কোথাও গেছি। তারপর হুম, হুম। একসময় যে বন্ধুত্বের মতো সম্পর্ক হইতে, হইতে আমরা আলাদা, আলাদা ঘুরতে যেতাম। আ এরকম করতে, করতে হঠাৎ একসময় দেখা যায় আমরা হঠাৎ করেই বিয়ে করে ফেলি। আচ্ছা। তো বিয়ে করি, বিয়ে করার আমরা ৩ বোন। বড় বোন তখন বিয়ে হয়নি। হুম, হুম। কাউরে আমরা বলিনি বিয়ের কথাটা। আচ্ছা। তো ওরে সবসময় বলতাম যে আমার বোনের বিয়ের আগে আমি আমার ফ্যামিলিতে জানাতে পারবো না। হুম। যদিও আমি নিজে কিছু করছি কিন্তু তারপরেও আমি সবসময় আমার ফ্যামিলিরে চিন্তা করছি যে আমার বিয়ের কথাটা যদি শুনে আমার ফ্যামিলি কষ্ট পাইবো, আর বড় বোন কষ্ট পাইবো। এই চিন্তাটা করে আমি সবসময় বলছি যে তোমার ঘরে হয়তো তুমি বড়, কিন্তু আমার ঘরে আমি বড় না। আমার বোনের বিয়ে হবে, তারপরে আমি ফ্যামিলির সবাইকে জানাতে পারবো। হুম, হুম। তো এরকম করে প্রায় আমাদের ৬ মাসের মতো ৬ মাস কিংবা ১ বছরের মতো পার হয়। তখন তার কিছুদিন পরে আমার বড় বোনের বিয়ে হয়। বড় বোনের বিয়ের পরেই দেখা যায় আমার ফ্যামিলি সবাই জানে কিংবা আবার অনুষ্ঠানও আমরা করি। আমাদের আচ্ছা। বিয়ের অনুষ্ঠানটা। এটা কত বছর আগের কথা বলছেন আপনি? এটা আজ থেকে কত ৫ বছর আগে? বছর আগে। ৫ বছর আগে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তখন আমাদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠানটা হয় এরকম একসময় দেখা যায় আমাদের যখন বিয়ে হওয়ার বছর খানেক আমরা কেউ জানে না। তখন থেকে দেখতাম কি যে ও কেমন, কেমন ভাবে চলাফেরা করে। তো অনেক কেমন বলতে ভালো মানুষেরা চলাফেরা করে না। হুম, হুম, হুম। তো আমি এলাকায় ব্যবসা করি। অনেকে আমারে চিনে জানে। তারপরে যখন আমার ১ বছর হয় তখন আমি প্রেগন্যান্ট থাকি। হুম। তো আমার প্রেগন্যান্ট থেকে ৩ মাসের মতো এরকম। তো আমি চিন্তা করি মানে আমার ডিসিশনটা ভুল ছিল নাকি ভালো মানে ভালো ছিল সেটা আমি চিন্তা করিনি। চিন্তা করছি যে আমার ফ্যামিলির কেউ জিজ্ঞাসা করবে, মেয়ের বিয়ে হলো জানলাম না। তারপর বাবু হইলো সেটাও জানলাম না। সে মানে ও কিন্তু ভালো না। আমি আচ্ছা। মানে আমার ১ বছর ১ বছর যখন চলে গেল তখন দেখলাম যে না ওই মোটেও ভালো না। মানে মানে আপনি যখন তাকে ভালোবাসছেন তখন তাকে আসলে যেভাবে দেখছেন, বিয়ের ঠিক ১ বছরের মাথায় আপনি মানুষটাকে যেভাবে দেখছেন তাতে আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা আসলে ভালো কোনো পথে কাজ করেন না। না ওকে। এমনি মানুষ ও একটা দিক ভালো আছে যে এমনভাবে কথা বলবো যে ওর মতো ভালো হয় না কেউ। আচ্ছা। আবার যে ব্যক্তিগত কিছু মানে অভ্যাস থাকে মানুষের ওই অভ্যাসগুলি মানুষ পছন্দ করে। হুম। সেই অভ্যাসগুলো আর ভালো না। ওকে। তো দেখা যায় আমি তখন আমার ডিসিশনটা ভুলই ছিল। যেমন আমার মেয়েটা আমি আমি যখন প্রেগন্যান্ট থাকি ৩ মাস তখন আমি চিন্তা করি যে আমার ফ্যামিলিগতভাবে সবাই যদি না জানে এই জিনিসটা খারাপ দেখা যায় তখন আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি। হুম, হুম, হুম। তখন আমার শ্বশুরবাড়িও চিন্তা করছি যে হয়তোবা এটা ভালো হইতে পারে, এটা মন্দ হইতে পারে। হুম, হুম, হুম। ও উল্টা-পাল্টা চলে, খারাপভাবে চলাফেরা করে ঠিক আছে। কিন্তু তারপরে আমি চিন্তা করছি যে হয়তোবা যদিও ভালো হয়, এই চিন্তা কইরা আর যদি খারাপ হয় হোক। আমি যেহেতু প্রেগনেন্ট আমার একটা ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক, আমি ওরে নিয়েও থাকতে পারবো। মানে ওই ডিসিশনটা ছিল হয়তোবা আমার ভুল কিন্তু তখন তো আমি এটা বুঝিনি। তখন আমার কাছে মনে হলো যে না এটাই ঠিক। তখন ওর ফ্যামিলির সাথে আলাপ কইরা আমার ফ্যামিলির সাথে আলাপ করে আমরা অনুষ্ঠানের আয়োজন করি। যখন আয়োজন করি তখন ওই এতটাই মানে খারাপ একটা পর্যায় যে আমি এক তো অবস্থা অনেক খারাপ। যে আমার মানুষের মানে একটা যে মানুষের শরীরে একটা গন্ধ ওইটাও আমার পছন্দ মানে ভালো লাগতো না। হুম, হুম, হুম। অনেক সময়টা অনেক খারাপ গেছে আমার। হুম, হুম, হুম। তো ওই সময়টার মধ্যে আমি ওদের ফ্যামিলির আমার ফ্যামিলির জানায় অনুষ্ঠানটা আয়োজন করছি। করার পরে ও যে উল্টাপাল্টা চলতেছে এটা আমি আচ্ছা, এই যে উল্টাপাল্টা চলতেছে মানে বলতে আপনি যেটা বলছেন আমরা হয়তোবা অনেক দর্শক বুঝবে না। মানে উনি কি দেখা যায় মাদকে আসক্ত উনি মাদকাসক্ত ছিলেন? হ্যাঁ, ওকে, এরকম অ্যাডিক্টেড ছিল। ছিলেন। হ্যাঁ। ওকে। তো এরকম করছে এমন হইছে যে আমার শ্বশুরবাড়ি থেকে ও টাকা নিয়েছে। আচ্ছা। যে শ্বশুরবাড়ি আমাকে উপহার হিসেবে যতটুকু পারবো সামর্থ্য অনুযায়ী দিব। হুম, হুম। যেহেতু আয়োজনটা আমার বাড়ি থেকে করছি তো ওই করে নাই। তো উনারা এটা করছে। তো ওই টাকাগুলি নিয়েছে।
নিয়ে খরচ করছে। তো দেখা যায় অনুষ্ঠান যখন আমরা আয়োজন করছি, সবাই আমাদের বাড়ির সবাই ছিল, কিন্তু ওর বাড়ির কাউরে শুধু ওর বোন, দুইটা বোন ছিল, দুইটা বোনই আসছে। তো বারবার আমরা বারবার ওদের বাড়িতে লোক টোক পাঠাই আসার জন্য, কিন্তু আমরা তো জানি না যে ওনার ছেলে ওনার বাড়ি থেকে টাকা নিয়েছে। এই রাগ করে আমার শ্বশুর শাশুড়ি আসতেছে না। তো সবাই একই এলাকা, যেহেতু একই গ্রাম, সবাই বলা বলি করতেছে যে হলুদের মধ্যে যে সবাই আছে, ওর বাবা মা নাই, যেহেতু আমরা অ্যাডজাস্ট করে অনুষ্ঠানটা করতেছি, সবাই জানে ও ছিল না। তো এমনই এমনই মানে এরকম ছিল যে হলুদটা কোন রকম গেল, সবাই আনন্দ করতেছে, ও ছাদে চলে গেল, ওর ওর নিজের মতো করে চলে গেল, মানে একটু বুঝলো না যে একটা সমাজ, একটা পরিবেশ, একটা বার খেয়াল করলো না, চিন্তাও করলো না, ও চলে গেল ওই ছাদের মধ্যে। অনেকক্ষণ ছিল, তারপরে দেখা যায় আমি দেখতেছি, নিজের চোখেই দেখতেছি যে ও এরকম ভাবে চলাফেরা করতেছে, যেটি করতেছে মানুষও ভালো বলতেছে না। তারপর আমার বাবারে বলতেছি, মানে মাকে বোন রে বলতেছি, ওরে কিছু বলো না, ওর যা ইচ্ছা তাই করুক। হয়তো বা দেখা যায় আমি তখন আবার বুঝি নেই, আমি তার কিছুদিন আগে মানে ওই সময়টাই আমি কাবিননামা তুলে নিয়েছি। আমি জানি না যে, আমি ভাবছি যে অনুষ্ঠানের পরে আমরা একটা ডিসাইড হয়ে যাবো, তা আমি জানি না প্রেগনেন্ট থাকা অবস্থায় মানুষ ডিসাইড হইতে পারে না, এই বিষয়টা আমি জানতাম না। আপনার ডিভোর্স এর কথা বলছেন, তাই তো? হ্যাঁ, এটাই আমি রাগ করে চিন্তা করছি যে আমি যেহেতু পছন্দ করে বিয়ে করছি, আপনি ডিভোর্স দিতে যাচ্ছেন, যে আমার পছন্দ করে বিয়ে করছি, বিয়ের দরকার ছিল, হয়েছে, আবার একটা বাবু হইব, আর ছেলে হোক মেয়ে হোক যাই হোক, কারণ আমি এই অন্যায়টা করাতে তো আমার বাবা মার অনেক অসম্মানী হয়েছে। তো এই চিন্তাটা করে তখন আমি কাবিননামা তুলে নিয়েছি। তখন আমি জানি না কাবিননামা যে প্রেগনেন্ট থাকা অবস্থা ডিভোর্স হয় না, এটা আমি জানতামই না। তো এরকম করছে, অনুষ্ঠানের দিন একই সিনই করছে, মানে ও এমন করতেছে যে ওকে ওরে কোনো কিছু কেয়ার করতেছে না, ওর মন মতো চলতেছে। এরকম কইরা যখন আমরা সব অনুষ্ঠান শেষ, দুপুরবেলা সবাই আমরা বাড়িতে চলে এলাম, ও বাড়িতে না আসা, ওর কোনো খবর নেই, শেষ। ওই কই গেছে 3-4 দিন, ওর কোনো খবরই নেই টোটালি। তাই ও যে ওর বাড়িতে টাকা পয়সা নিয়ে এসে, এটা তো আমরা জানতাম না, আমিও জানতাম না, আমার ফ্যামিলি কেউ জানে না। তখন বাসায় আইসি, আসার পরে যে ওই সময়টা মানে পরিবেশ, মানে ওই সময়টা যে কেমন কাটছে আমার, কারণ আমি কাউরে বুঝতে দিই না, আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হইলো। আমি খালি একটা জিনিস চিন্তা করছি যে আমি অন্যায় করছি, এটা কারণ ভুল করছি, যাই না শুনা। আমি যদি এখন নিজেই করি, আমার ফ্যামিলির মানুষ এমনিতেই এই বিয়েটা আমার পছন্দ করেনি শুরু থেকে, এই বিষয়টা আমি অনেক কষ্ট হয়েছে, তাও আমি কারো কাছে শেয়ার করি নেই, নিজেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখছি। প্রায় প্রায় 3-4 দিন ওর খবর নেই। ওই যে কাপড় চোপড় পরা ছিল, সেটা নিয়ে যা পরা ছিল ওটি পরেই। তারপরে ওর বাবা খবর টবর কইরা খুঁজে টুজে ওরে ছিলায় পাঠায় দিল। ছিলায় পাঠাইছে প্রায় 40 দিনে, ছিলায় প্রায় 15 দিনের মতো থাকার পরে ও কি মনে করলো, আমি মানে ও ভাবলো যে 15 দিনের মানে ওর একটা জ্ঞান আসলো যে আমি অন্যায় করছি, আমার বউটা এই অবস্থা। তখন ও ফোন করে বলতেছে যে তুমি কেমন আছো। তো ও দেখতেছে যে আমি মরা মানুষের মতো যেমন শুয়ে দিছি, মানে কণ্ঠ শুনে ও ভাবতেছে যে এরকম অবস্থা, আমরা অনেক খারাপ অবস্থা। তারপরে ও চলে এলো ওখান থেকে, মাত্র 15 দিন থাইকা ওই ছিলা থেকে চলে এলো। ছিলা থেকে আসার পরে তারপর ওই সুন্দর করে কাজকর্ম শুরু করলো। তখন সুন্দর ভালো রকমই 3-4 মাস ভালোই কাজ করলো। 3-4 মাস কাজ করার পরে তখন ওই যে আপনার ইসেতে গুলিস্তান ফুটের যে দোকানগুলি আছেন না, ওইগুলিতে কাজ করতো। তো হঠাৎ তো ওইগুলি তো উঠায় দিত না প্রায়। তো ওই 3-4 মাস না 5-6 মাস করার পরে ওটা উঠায় দিছিল। তখন আর ওই কাজটা ওর ছিল না। যখন ওর একটা অভ্যাস কি ছিল যে আমার যে একটা কাজ চলে গেল, তখন যে আমার নিজের দরকারে নিজের প্রয়োজনে খুঁজে নেবো, এই জিনিসটা কখনো করতো না। আচ্ছা। তখন প্রায় বর্ষা, তখন আমার বাবু হইব একটা সময় আসা পড়লো, তো নিজেরই দেখা যায় নিজের টাকা দিয়েই আমার সিজার হয়। আমার মেয়ে হওয়ার আমার 10 দিন আগেও আমি আপনার যুবনানের ট্রেনিং করাই, আমি ট্রেনার হিসেবে কাজ করি। তো ওই জায়গায় আমার মেয়ে হবো 10 দিন আগেও আমি ট্রেনিং করাই আসি। আচ্ছা। তো মানে এই চিন্তাটা করি নেই যে আমার কোনো সমস্যা হইব নাকি, আমি শুধু আল্লাহর নামে চলতাম যে যা হওয়ার হইব। কারণ আমার যেহেতু হাজবেন্ড ওরকম না, অ্যাক্টিভ না, কারণ আমার কে চালাইবো, আর আমার বাবা মার এমন অ্যাবিলিটি নাই যে আমার পাশে এসে ওরকম ভাবে দাঁড়াইবো। তো
তো ওই চিন্তাটা করে আমি তখন দেখা যায় রেগুলার ট্রেনিং গুলি করছি, কিন্তু আমার মেয়ে হওয়ার 10 দিন আগে আমি যে পানগাঁওতে ট্রেনিং করি, হাসনাবাদ পানগাঁওতে ওই জায়গাতে ট্রেনিং করে। তা ওইখান থেকে ট্রেনিং করার পর ওইখানে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়। 8 দিন হাসপাতালে উনি মানে ওনার পরিচিত আছে, তা আমার মেয়েটা ওইখানেই হয়। তখন আমি মানে আমার নিজের টাকাই ব্যবস্থা করা ছিল। আমার মেয়েটা হওয়ার পরে সিজার হওয়ার পরে তখন থেকে দেখা যায় তো ও তো ওর মতো উল্টাপাল্টা চলতোই, তার মধ্যে সবসময় ওর মধ্যে একটা খেলার একটা নেশা থাকতো। যখন যে খেলা হইতো খেলাটা এমন নেশা যে মোবাইল থাকলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে সারাক্ষণ রাত্রবেলাও দেখতাছে, দিনের বেলাও দেখতাছে যে কোন খেলা হইতাছে, কি হইতাছে সবসময়। তো আমার মেয়েটা যখন হইলো তখন ও দিব্যি মানে সবাই সবার চিন্তা, ও ও ওর মতো খেলা নিয়ে ব্যস্ত। আমি 5 দিন ছিলাম, ও যাইতো যা দেখা করে করে আসতো, কিন্তু কি ও এইটুক চিন্তা ছিল না যে আমি যেহেতু বেকার, আমার এতদিন ছিলাম আমরা 2 জন, এখন তো আমরা 3 জন হইলাম, এখন আমার কিছু করা দরকার। ও সবসময় চিন্তা করতো যে আমরা টাকা দিবা, আমরা ব্যবসা করব, আমার টাকা দিলে আমি ব্যবসা করব। তো আমার মেয়ে বাসায় আমরা আসলাম, তার মধ্যে ওরে আমি ব্যবসা করতে লাগা ওরা হাতে দেয়নি, আমি নিজেই, যেহেতু আমি হস্তশিল্প নিয়ে কাজ করি, ব্লক বাটিক, তারপরে হ্যান্ডিক্রাফট এগুলি নিয়ে কাজ করি, তা মোটামুটি অনেক কিছু চেনা জানা ছিল। ওরে দোকান দিয়ে দিলাম যে আমি মানে কোনখানে কি দরকার কি আনতে হইব ওগুলি সবই 2 জনে মিলা করি আমরা, তুমি দোকান করো। ও দোকানটা শুরু করার পরে 1 থেকে 2 মাস 3 মাস বড় জোর করার পর ওর ভালো লাগে না, যে না রেগুলার ওরকম ইনকাম নাই, রেগুলার বেচা কিনি নাই, তো এই ব্যবসাটা কি করুম, তখন আর করে না। তারপর ওটা ছেড়ে দিল। তখন আমি আবার অনেক টাকার মাল উঠাইতে পারিনি ওই দোকানটা নিয়েছিলাম, ওরকম ভাবে মাল তুলতে পারিনি। তাহলে আমি ভাবলাম যে থাক, ওই দোকানে তো আমি ওরকম মালটা তুলতে পারিনি, এর জন্য ওই দোকানটা করতে চাইনি। পরে কিছুদিন পর আরেকটা দোকান করি, আরেকটা দোকান করার পরও ওই জায়গায় মার্কেট ভালো না, মানে 2-3 মাস করার পরে যে না মার্কেট ভালো না, ওই জায়গা ভালো না, এরকম একটা না একটা অজুহাত দিয়া ওর ভালো লাগে না। আইসা পরে লাস্টে ওরে আরেকটা দোকান দিই। ওই দোকানটার মধ্যে প্রায়, যার দোকানটা আমি নিই, একজনের কড়া দোকান নিছিলাম, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো তাদের দোকানের মালামাল ছিল। তখন আমি আরো 3-4 লাখ টাকার মাল তুলা ওই দোকানটা শুরু করার মধ্যেই, যখন দোকানটা শুরু করি 2-3 মাস করে, তার কিছুদিন পরে আমার বিয়ের আগের ওর একটা মামলা ছিল। তখনই ওই মামলাটা ওর সাজা লেগে যায় 1 বছরের। তো চিন্তা করছি যে হয়তো বা যেমনই চলছে, আমার বিয়ের পর তো এরকম কোনো সমস্যা পড়ে নেই, মামলাটা আমরা সমস্যা আর এখন নতুন করেনি। তখন ওর যেহেতু সাজা লেগে গেছে 1 বছরের, ওইটারে যেরকমই হোক তদবির কইরা প্রায় 1.5 মাসের মধ্যে ওটা থেকে বের করলাম। ওটা থেকে বের করার পরে ও হলো আবার কিছুদিন যাইতেই, আর আমি প্রতিনিয়ত আমার কাজকর্ম চলতেই আছে, যে দেখা যায় রুম ভাড়া, ঘর ভাড়া আমার নিজেরই, মানে আমার এক দোকান ভাড়া, আমার রুম ভাড়া আলাদা করা। তখন আমার পার্লার আলাদা করা ছিল, 2টা পার্লার ছিল, তো আলাদা ওইগুলি চলতেই থাকতো। দেখা যায় অনেক সময় ভালো ইনকাম হইতো, অনেক সময় অনেক কম হইতো, কিন্তু ওটাতে ওর কোনো দায় ছিল না। ও চিন্তা করতো না যে না আমি ওর পাশে থাকি, ওর মতো করে করি। আমি আবার বিভিন্ন প্রশিক্ষণ যেরকম আমি দিতামও, আমি অনেক ধরনের প্রশিক্ষণ করতামও, বিভিন্ন সরকারি প্রশিক্ষণগুলি। তারপরে দেখা যায় এলো কিছুদিন ওইটা থেকে আসার পরে ওর মাথার মধ্যে এখন নতুন করে ভূত যে আমি এখন ব্যবসা করব বাদামতলিতে, ফলের ব্যবসা করব। ফলের ব্যবসা করতে ওর বাবা মারাও বলে চাপ দে, টাকা দাও, ব্যবসা করব। ওর বাবা মা বলে যে আমাদের কাছে তো ক্যাশ টাকা নেই, আমার কাছে বলে, আমিও তো বলি যে আমারও তো ক্যাশ টাকা নেই, তো কাজ করি তারপরে টাকা।
তাছাড়া ওরকম টাকা নেই। তারপর বলতেছে যে একটা লোন তুলে দাও, যে আমি লোনটা পরিশোধ করে দিব, লাভের পয়সাটা দিয়া লোনটা পরিশোধ করুম, আমি সংসার দিতে পারবো। তখন ওরা লোনটা তুলে দিই। লোন তুলে দেওয়ার প্রথম প্রথম সুন্দরী ব্যবসা ভালো করতেছে, ভালো রকম করতে করতে পরে পর্যায়ে দেখা যায় ও বলে অনেক টাকা ইনকাম হয়, আমার লাভ হয়। কিন্তু যখন আমি সংসারে বলি যে তোমার লাভ যদি হইতাছে সংসারে, তাহলে তোমার লাভের অংশটা তো সাইডে সাইডে তুমি দিবা, যে না এটার খরচ। ঘরে দেখা যায় আমরা ডিশ বিল থাকে, কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলি সবই আলাদা। আর আমি যেহেতু কাজকর্ম করতাম সবসময় বাইরে বাইরে দৌড়াদৌড়ি কাজকর্ম, আমি সবসময় শুরু থেকে আমার বাবা মার সাথেই খাওয়া দাওয়াটা করতাম, থাকতাম আলাদা বাবা মার সাথেই। তো আমার রান্না বান্নার কোনো ঝামেলা সবসময় থাকতো না, মাই রান্না করতো, আমাকে টাইম মতো খাবারটা দিয়ে দিত। অনেক সময় আমি আবার আমার পার্লারেতে আবার দেখা যায় কন্টাকে 2-3 বছরের মেয়েদের নিয়ে কাজ করতাম। তো ওইগুলি আমার মা, আমরা একসাথে খাবার খরচ দিতাম, মাই পাঠাইতো, 2 জন 3 জনে একসাথে। 2 মিনিটে ব্যবধান, মার বাসা আমার বাসা, কিন্তু মার হলো নিজের বাড়ি আর আমি ভাড়া থাকতাম, আচ্ছা। এরকম। তো ওরা সবসময় এই জিনিসটাই আমি বুঝাইতাম যে অল্প ইনকাম করুম, কিন্তু সম্মানের সাথে ইনকামটা করি। মানুষও যদি বলে যে না ও কাজ করে, খারাপ কাজে চাইতে ভালো কাজটার সম্মানটা সবসময়। আমি শুরু থেকে যখন কাজ করছি, যেখানে কাজ করছি, হয়তো বা দেখা যায় আমি পারিশ্রমিক খুব কম পাইছি, কিন্তু সম্মানটা অনেক পাইছি। সবসময় আমি যে জায়গায় ট্রেনিং করতাম, যে কোনো কাজ করতাম, ওর সাথে নিয়ে যেতাম যে তুমি দেখো আসলে আমি কি কাজ করি, ভালো কাজ না মন্দ কাজ। যেখানেই কাজ করতাম ওর আগে নিয়ে যেতাম। আমরা যখন কাপড়ের ব্যবসাগুলি করছি 2 জনে মিলা, নরসিংদী, বাবুরহাট, উল্টাগাছিয়া, এরকম জায়গাগুলি মহিলার চাইতে বেশিরভাগ পুরুষ থাকে, অনেক গ্যাদারিং থাকে, অনেক। তারপরে 2 জনে যাইতাম যে না তুমি যেহেতু আমার পাশে আছো, আমরা 2 জনে সবকিছু যুদ্ধ করে জয় করতে পারবো। যখনই দেখা যায় কি কাপড় টাপড় হোক আর যেটাই হোক, যদি নিতে চাইতাম যেটাই করতাম, একটা উড়ু উড়ু একটা ভাব সবসময়, যে না আমি যেহেতু বেচা কিনে করবো, আমারও নিজের একটা পছন্দ আছে। ওর এই জিনিসটা সবসময় চিন্তা করতো তুমি নাও, তোমার পছন্দ মতো নাও, তোমার মতোই করো, এরকমই করতো। আর ওর ভিতরে এই মানসিকতা ছিল বিদায়, এই অবহেলাটা ছিল বিদায় সবসময় দেখা যায় তো আমাদের মধ্যে যতই মিল থাকতাম, এই কারণেই আমাদের মধ্যে ঝগড়াটার সৃষ্টি হইতো। সবসময় দেখা যায় দূরত্ব হইতো, আস্তে আস্তে দেখা যায় দূরত্ব হইতে 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 যে সবসময় আমি ওরে বুঝি, ও আমার বুঝে না। ওর সমস্যাগুলি যখনই হয় তখনই আমি মনে করি যে এটা ওর সমস্যা না, এটা আমার নিজের সমস্যা, এরকম চিন্তা করতাম। কিন্তু ও এরকম করতো না। এর মধ্যে যখন ওইখান থেকে ও মামলাতে আসার পরে আবার একটা সমস্যায় পড়ে, তো ওই সমস্যা থেকেও ওরে আমি বাঁচায় নিয়ে আসি। কিন্তু যখন সমস্যায় ওই থাকে তখনই ওই চিন্তা করে যে না আমি আর এরকম করুম না। এমন কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজার মধ্যে ফজরের নামাজ কোনো একটা মানে একটা আছে না যে সেহরি খায়া অপেক্ষা করব, তা না, ও আজানের আগেই চলে যায় যে আমি আগে যাই তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো। তা আমার খালি একটাই কষ্ট যে তুমি এত বুঝার পরও যেটা বেশি জরুরি বোঝা ওটাও তুমি বুঝো না। একটা সংসারে দেখা যায় কি মিলমিশ থাকলেই কিন্তু সংসারে শান্তি হয়। ওর বাবা মার একটা মাত্র ছেলে, সবসময় বুঝাইতাম যে তোমার বাবা মা চাই কি চাইবো, তুমি যতটুকু ইনকাম করবা আমাকে সংসারে দেওয়ার পর তোমার বাবা মারা দেখবা, বাবা মা কিন্তু এটাই চায়। কিন্তু সবসময় ও এটা কোনোদিনও বুঝতো না। ও যে বড় হয়েছে ওরে কিন্তু ব্যবসার টাকা দিব না, ও বরঞ্চ নিজে রোজগার কইরা ব্যবস্থা করে ব্যবসা করা উচিত ওর, ও এটা করতো না। ও চিন্তা করতো সবসময় যে না ব্যবসা করতে গেলে টাকা লাগে, আমার টাকা দাও, তোমার টাকা যে দিব তুমি তো নিজে বুঝো না। অনেকে আছে যে টাকা ছাড়া ব্যবসা করতেছে, টাকাও লাগে না, নিজের যোগ্যতা। আমি সবসময় এটাই বুঝাইতাম যে আমি যখন শুরু করছি আমার ফ্যামিলি থেকে একটা টাকাও দেয়নি, একটা টাকাও না। যে আমার ফ্যামিলি শুধু এটাই চিন্তা করছে যে কখন আমরা ভাড়া থাকি নেই,
তুমি যে একটা রুম নিয়ে ভাড়া নিয়ে ব্যবসা শুরু করবা, যদি কোনোদিন তুমি রুম ভাড়া ঠিক মতো দিতে না পারো তাহলে তামগো অসম্মানী। তাহলে আমি ওই জায়গাটা ধরে রাখছি যে আমি কোনোদিন বাবা মারা অসম্মানী করিনি। তুমিও তো এটাই করতে পারো, আমার একটা সংসার হয়েছে, একটা বাচ্চা হয়েছে। ওই জিনিসটা কোনো দিনে বুঝতো না, বুঝার চেষ্টাও করে না, ওরে বললে উল্টা বুঝে যে যখন পারম দিমুনি, থাকলে তো দিমুই। ও যদি সপ্তাহে 1,000 টাকা দেয়, মাসে হয় 4,000 টাকা। 4,000 টাকা তো অনেক কিছু হয় না। ও চিন্তা করতো কি যে দিছি দিমুনি, 4,000 টাকা কি কম দিছি নি, কিন্তু 4,000 টাকা যে রুম ভাড়া হয় না এটা ওরা বুঝাই পারি না, মানে বুঝাইতে গেলে বুঝে না। এরকম করতে করতে আমি ব্যবসা করতে করতে একটা সময় এত টাকা ঋণে পড়ে গেতাছি যে ও এটা বুঝে না যে আমার বউ যে আমারে হেল্প করতে চাইতে যায়, সবার চিন্তা করতে যায়, ও নিজে অনেক সমস্যায় পড়ে গেতাছে। ওরে এরকম করতে করতে মানে আমি কাজ করি ঠিকই, আমার কাজের চাইতে আমার কষ্ট সমস্যা হয়ে গেছে বেশি। সারাদিন একটা কাজে যে একটা ট্রেনিং এ যাই, সারাদিন ট্রেনিং করার পরে জীবনে ট্রেনিং করলে 7 দিনের ট্রেনিং এ 500 টাকা পার ডে, 500, 7 দিনে দেয় 3,500 টাকা। তাও যা যাতায়াত ভাড়া, যে আমার যে উপকরণ বাবদ ওইটা সহ আমার নিজের খরচ, আমার নিজের ফিটা সহ। তাহলে আমি চিন্তা করি জীবনের ট্রেনিংটা করলে আমার পরিচিতি বাড়ে, আমার পার্লারের পরিচিতি বাড়ে, আমার একটা পরিচিতি বা একটা সম্মান পাওয়া যায়। সরকারি ট্রেনিং এর টিচার, কারণ লেখাপড়া আমি অনেক বেশি করতে পারিনি, তো ওই হিসাবে যে সম্মানটা আমি হয়তো বা টাকা দাও আমি মানে পাবো না, এই চিন্তা করেই আমি এই ট্রেনিং গুলি করতাম। এতে আস্তে আস্তে আমার পরিচিতি বাড়তো। কেরানীগঞ্জে অনেক জায়গায় অনেক, আমি ইস্পাহানি ডিগ্রি ট্রেনিং করাইছি, কলাতিয়া ডিগ্রি কলেজে ট্রেনিং করাইছি। কারণ স্যাররা আপারা আমার সাথে কথা বললে অনেকেই বোঝে না যে আমি আসলে অনেক কম লেখাপড়া করছি। লেখাপড়া কমের আমি যে এতই কম লেখাপড়া করছি যে এত সুন্দর করে শিখাই, কিংবা আমার এত কাজের আছে, অভিজ্ঞতা আছে, স্যাররা আপারা প্রিন্সিপাল স্যাররা আমার অনেক সুনাম করে। আর আমি কোনো সময় মিথ্যা কথা বলি না, শুরুতে আমি গিয়ে সত্যটাই বলি যে স্যার আমি এই পর্যন্ত লেখাপড়া করছি। হয়তো আমার ফ্যামিলিগত ভাবে সুযোগ হয় নাই, আমি লেখাপড়া ওরকম করতে পারিনি, আমার অনেক চেষ্টা ছিল। তাই আমি সবসময় ওরা এই জিনিসটাই বুঝাইতাম যে জীবনে, মানুষের জীবনে কষ্ট দুঃখ থাকতেই পারে, যদি আমরা একসাথে থাকি অনেক কিছু করা সম্ভব। তোমার বাবার অনেক টাকা নেই, আমার বাবার অনেক টাকা নেই, আমরা একসাথে অনেক কিছু করতে পারবো। কিন্তু কোনো সময় আমার এই জিনিসটা বুঝেনি। যখনই আমি ওরে ধার করা টাকাগুলি দিছি, ওই ধার করা টাকাগুলি যে আমি পরিশোধ করলাম না করি নাই, ও কোনো দিন ওইটা জিজ্ঞাসা করেনি, জানতে চায়নি, মানে জানতে চায়ও না। আমি কই থেকে দিব ওটা আমার ওর কোনো চিন্তাও থাকতো না। আমার দেখা যায় কি সপ্তাহের মধ্যে প্রায় 5-7 হাজার টাকা সপ্তাহে কিস্তি। যখন আমার কাজ হইতো তখন তো আমার ভালোই, যখন কাজ না হইতো তখন আমি আমার ধার করতে হইতো, এর কাছ থেকে নিতে হইতো, ওর কাছ থেকে নিতে হইতো। কোনো দিনও কেউ কোনো পাওনাদার এসে যদি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ও কোনো দিন ও পাশে দাঁড়ায় বলে না যে না আমি দিমু, আমি হেল্প করুম, ও কোনো সময় বলে না। ও আস্তে ঘর থেকে চুপ করে বের হয়ে যায়। একটা পর্যায়ে দেখা গেছে এরকম করতে করতে ওরা ব্যবসা বাণিজ্যের টাকা দিয়া এরকম করতে করতে আমাদের মধ্যে এমন একটা মানে অবনিবনা হয়ে গেল যে কারোর সাথে কারোর কোনো ভালো সম্পর্ক না। ও রাত্রে আসে, আমি দিনের বেলা বের হয়ে যাই, ওর মতো দুপুরে খাবার খাওয়া চলে যায়, সকালবেলা ও ঘুম থেকে উঠে চলে যায়। প্রায় সময় আমি সকালবেলা বেরিয়ে যাই, ও রুমে থাকে, ও ঘুমের অবস্থা আমি চলে যাই। ও মানে এমন একটা দূরত্ব হয়ে গেল, দূরত্ব থেকে আমরা প্রায় 2 বছরের মতো আলাদা থাকি। আলাদা 2 বছর, টোটালি 2 বছর একসাথে আলাদা থাকি না, প্রায় 7-8 মাস আলাদা থাকছি। তারপর 15-20 দিন কিংবা 1 মাস আবার ঝগড়াঝাটির সমাধান করে একসাথে হয়েছি। ও তখন আয়সা ঠিক আগের মতোই, যে আমার দেখা যায় ইনকাম আস্তে আস্তে দেখা যায় কমতেই আছে। সমস্যা দেখা, নিজের অশান্তি থাকলে কাজকর্মের প্রতি মন থাকে না, নিজেও কাজ করতে পারতাম, আমার করা হইতো না, অনেক সময় ভালো লাগতো না। আর অশান্তি যদি সংসারে থাকতো, ব্যবসা বাণিজ্য তো ওরকমই থাকে না। আর আমার পার্লার আমার রুম একসাথে। আর আমার করোনার প্রায় 2-3 মাস আগে আমার আরেকটা পার্লার ছিল, ওটাও আমি ছেড়ে দিছি। দেখা যায় আমার পক্ষে, দেখা যায় যখন ইনকাম হয়তো হয়, আর যখন না হয় তখন আমার পক্ষে ওটা চালানো সম্ভব হয় না। তো কারো কাছে ধার নিমু, কারো কাছে নেই,
ফ্যামিলিগত ভাবে অনেকে আছে আর্থিক সামর্থ্য, কিন্তু কেউ কারো কাছে ধার নিতে গেলে তারা মানে সহযোগিতা করতে চায় না, কেউ না। ওকে। দেখা যায় নিজের বাবার যদি ওরকম টাকা না থাকে তাহলে কিন্তু অন্য কেউ হেল্প করতে চায় না। যদি আমার বাবার অনেক টাকা থাকতো হয়তো বা অনেকেই আমাকে হেল্প। ছিলাম যে আপনি আসলে একটা সময় অনেক লোনে পড়ে গেলেন, আপনার বাসার বা আপনার ফ্যামিলির কারো কাছ থেকে বা আপনার রিলেটিভদের কারো কাছ থেকে আপনি সাহায্যও পাচ্ছিলেন না, তারপরে কি হলো? তারপরে দেখা যায় এই যে 2 বছর দূরত্ব রইলাম একসাথে, মাঝখানে 2-1 বার একসাথে হয়েছি। এখন যেটা লকডাউনের মধ্যে ও আসলো, আমার সমস্যাগুলো তার সমাধান হয়নি। দেখা যায় ওই লকডাউনের একটা উছিলায় আমার কাছে যারা টাকা পয়সা পাইতো, যাদের কাছে ধার নিছি, এর মধ্যে একটা কথা কি, যেমন আমি তো ওর জন্য অনেক সমস্যায় পড়ছি। আহ, আমার বাবার একটা জায়গা, তো ওটা বিক্রি করার আমাকে চিন্তা ভাবনা এরকম অনেক দিন ধরেই ছিল। ওই জায়গাটা অনেক সমস্যা আছে। তো ওই সমস্যাটা মানে আমরা একজনকে দায়িত্ব দিছি যে হয়েই যাবে। তো ওই আশা আমার মার একটা সম্পত্তি, আমার নিজের, আমরা যে বাড়িতে আমার মা থাকে, তো 2 লাখ টাকা ওই 80% জায়গা 4 জন মিলা নিছে। তো ওই জায়গাটার জন্য 2 লাখ টাকা টোটালি সুদের উপরে নেওয়া হয়েছে। তা মা বোন মানে ভাই বোন সবাই আমার উপর ডিপেন্ড করে যে না তুই আমাকে বোন না, তুই আমাদের ভাই, এরকম চিন্তা করে। তো আমাদের ওই জায়গাটা প্রায় বিক্রি হয়ে যাবো এরকম চিন্তা ভাবনা কয়েকবার হয়েছে। তো ওই আশাতেই আমি তখন ওই টাকাটা নেই। তার বাবা হাজবেন্ডের জন্য তো সমস্যাগুলি আছে। তো এই লকডাউনের সময় দেখা যায় যেমনি হোক পার হয়েছে। তো একটা পর্যায়ে এমন হিসাব পড়ছে যে আমাদের জায়গা, যেমন গত মাসেও 28-29 তারিখে যারা আমাদের দায়িত্ব নিছে তারা আমারে অনেক টাকায় অ্যাডভান্স টাকা দিয়ে দিবে, 5 লাখ নাহলে 10 লাখ এরকম দিবে, শিওরি দিয়ে দিতেছে, এরকম করতেছে। কিন্তু আমার দেখা যায় সমস্যাগুলি এমন এমন হয়ে দাঁড়াইছে যে প্রতিনিয়ত কিস্তির টাকাগুলি, ধারের টাকাগুলি দিতে অনেক, যেমন অনেক কষ্ট হইতেছে, কারণ এখন তো দেশের পরিস্থিতিও অনেক খারাপ। করোনার কারণে আমাদের পার্লারের ইনকাম খুবই খারাপ, নাই বলা চলে। তারপরে দেখা যায় আমি চেষ্টা করতেই থাকি, চালাইতে থাকি। যখন আমার হাজবেন্ড এবার নতুন করে আসছে তখন আমি ওর বলছি যে তুমি অন্য কোনো কাজটা যেহেতু করতে পারো না, 5,000-7,000 টাকা বেতন পাও, ওটাতে তার কিছু হয় না ওরকম। তাহলে নতুন করে আমরা ছোটখাটো করে ব্যবসা শুরু করতে পারি। তখন ওই কাটিং মাস্টারের কাজে জয়েন হয়, সপ্তাহে 1,000 টাকা পায়। ওরে বললাম যে তাহলে তুমি এক কাজ করো, যে ওই কাটিং মাস্টারের কাজটা ছাইড়া দাও। ছাড়ার আগে যেমন আমরা আগে চিন্তা ভাবনা করি যে কোনটা করা যায়। তো নতুন করে আমি ডিটারজেন্টের তৈরি, যেমন যেটা হুইল যে বলে ডিটারজেন্ট, ওইটাও একজনের মাধ্যমে সহযোগিতাটা তৈরি করি। তো ওর মধ্যে দেখি কি যে ওই কাজটা ছাইড়া দিল, ছাইড়া দিয়া ওই যে আমি গত সপ্তাহে যে নুসরাত ওনার ওই আপুর হিস্টোরিটা দেখলাম, তো ওটার মধ্যে দেখলাম যে ওর মধ্যে এরকম বাজি, ও যখন বাজিতে জিতে আমার ফোন দেয় কি খাইবা কি নিয়ে আসুম, যেদিন জিতে। আর আচ্ছা, যেদিনকে হায়রা যায় ওদিনকে মুখ চোখ কালা, মানে মানে ওরকম এই যে করে। খেলা নিয়ে যে বাজিটা ধরেন দাদা। হ্যাঁ, তো আচ্ছা। এটার জন্য এই যে যেদিনকে আমি নুসরাতের কাহিনীটা এটা দেখতাছি, সেদিনকে ও আমার পাশেই ডিম বাতি জানালো, মাঝখানে আমার মেয়ে। তা আমি কি বললাম যে আমি কান্নাই করতেছি যে একই তো, দেখা যায় উনার জামাই হয়তো বা একটু কম, আমারটা একটু বেশি, তো বিষয়টা কিন্তু একরকমই, যে দায়িত্বশীল পুরুষ যদি না হয় তাহলে প্রত্যেকটা মেয়ের জীবনই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। যে এখন আমি কার কার কাছে বললাম, কাকে বললাম, কারণ আমার বাবা মারে বলবো, আমার বাবা মা অনেক টেনশন করবো। কারণ আমার বাবা একদিন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর আমার 2 বোনের ডাইকে বলে যে আমি যদি মইরা যাই, শুধু আমার মনের মধ্যে একটা কষ্ট নিয়ে মারা যাবো যে আমার 2টা মেয়ের ভাগ্যে যাই আছে ডাল ভাত খায়া চলতে পারবো, কিন্তু আমার যে মেয়েটা কর্মশীল, যে মেয়েটা যুদ্ধ করতে পারে, ওই মেয়েটার ভাগ্যে কোনোদিন সুখ দেখলাম না। এটা নিয়ে এই কষ্টটা নিয়ে মরতে হইব। তারপরে প্রায় 2 বছর আগে, 2-3 বছর আগে আমার মা ব্রেন স্ট্রোক করে। মানে আমার কাছে মনে হয় যে আমি কোনোদিন কারো কাছে প্রকাশ করিনি যে আমার মা মনে হয় আমার টেনশনেই ব্রেন স্ট্রোকটা করছে। আমার সবসময় এটা আমি অনুভব করি যে আমার মা তো কোনোদিন আমার সুখ দেয় নেই, সবসময় আমার কষ্ট দেখছে। আমি কোনো সময় প্রকাশ করি না, আমি কোনোদিন কান্দি না। যে আমি কান্দলে আমার বোন, বড় বোন কান্দে, ছোট বোন কান্দে, আমার মা কান্দে, কারণ আমার হাজবেন্ড আমার এত কষ্ট এত জ্বালাইছে। কারণ অনেক কিছু অনেক সময় বলা যায় না,
অনেক সমস্যা আরো বেশি করছে, কারণ ওইগুলি বলতে আমি চাইতাছি না, কারণ ও আমার সবসময় অবহেলা করছে, কারণ আমি সবসময় ওর ভালো চাইছি। যে হয়তো বা ওর আগের জীবনটা অনেক অসুন্দর ছিল, খারাপ ছিল। আমি চিন্তা করছি যে এখনকার জীবনটা, যেহেতু আগের জীবনে যত অন্যায় করছে, এখনকার জীবনটা নতুন করে ও শুরু করুক, নতুন ভাবে চলুক। কিন্তু ওর মধ্যে আমি এগুলি দেখি না। আমি সারাদিন যখন পেরেশানিতে থাকি, টেনশনে থাকি, মানুষের প্রাণদানের কষ্ট কথা শুনি, সারাদিন পরে যখন চিন্তা করি ও ঘরে এসে ও আমার জিজ্ঞাসা করবে, ও তা না, ও মোবাইলটা নিয়ে সারাটা ঘনি ওই স্কোর দেখে, খেলার কি অবস্থা। যখন আমি একটু রাগ জিদ করি তখন ও অন্য কারোর সাথে কথা বলে যে ভাই ওই কাজটা হওয়ার কথা ছিল, হইলো না। মানে অন্য, মানে সব সময় ওই খারাপ চিন্তা ভাবনাই করে, কোনো সময় ভালো চিন্তা করে না। যে আমি ভালো চিন্তা করি, ও টাকার কথা চিন্তা করতে গেলে ভাবে যে আমি খারাপ পথে টাকা ইনকাম করুম, আমার ফ্ল্যাট হইব, গাড়ি হইব, বাড়ি হইব। তাহলে ও এরকম চিন্তা করে, কিন্তু এর বাস্তব চিন্তা করে না যে এই মুহূর্তে আমার বহু সমস্যা আছে। এই টাকা পয়সার জন্য একটা সময় দেখা যায় যারা আমার কাছে পাওনাদার আছিল, 2-3 জন মিলে আমার প্রতি এমন খেপা খেপছে, মানে আমার অনেক অসম্মানী। আমি ওনাদের ভয়ে বাসা হইতাম না। আমার আন্টি গো বাসা আমি 2-3 দিনের জন্য গেছিলাম। আমাদের বাসায় এত খারাপ আচরণগুলি করছে আমার মা বোনের সাথে। আমি অবশেষে, আমার হাজবেন্ড মানুষের বিচার আচার করে, ও ওই এলাকার স্থানীয়, তো ওই হিসাবে ওরা অনেক মানুষে ভয় পায় কিংবা ওরা অনেক মানে। কিন্তু আমার কষ্ট যে ও তো কোনো দিন আমার বুঝলো না। কিন্তু আমি কি ভুল করছিলাম যে আমার জীবনের শুরুতেই যে ওরে ভালো চাইছিলাম, এই ভালোবাসা এটাই ছিল আমার ভুল। কারণ ওর ভালোবাসা লিগেল ছিল না, কারণ লিগেল যদি থাকতো ও চিন্তা করতো যে না, আমি খারাপ থাকলেও, আমি খারাপের মাঝখানেও আমি আমার সংসারটারে ভালো রাখুম, আমার বউটারে ভালো রাখুম। সাধারণ কিছুদিন আগে ও ছবি দেখতেছে, কি ছবিটা জানি, বাহুবলী ছবি দেখতেছে। ওরা আমি বলতাছি দেখো ওই মেয়েটা, মেয়েটার জন্য ও, আমি হিন্দি অনেক বুঝি না ভাইয়া, যেমন অনেক ফাস্ট, আমি কাজের দিক দিয়ে অনেক ফাস্ট, কিন্তু আমি অনেক টিভি টিভি কিছুই দেখি না, ওরকম দেখি না, শুধু মোবাইলে ফেসবুক টেসবুক চালাই। তো যখন দেখতেছে ল্যাপটপে, তখন কইতেছে কি দেখো যে ওই মেয়েটার জন্য ওর নিজের সিংহাসন ছাড়া দিল, তুমি আমার লাগি কি করলা। ও আমার প্রশ্নের উত্তর দিল, তুমি কি দেখতে আমার সুন্দর, ওই তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা। মানে এখানে সুন্দরের বিষয়টা কি এলো যে 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 মেয়েটা বাহুবলীর নায়িকাটা দেখলাম, তো আমি কিছু সুন্দরের তো কোনো কিছু না, ওর যোগ্যতা আছে দেখে চান্স পাইছে, এত সুন্দর মেয়ে আছে। ও আমার এই উত্তরটা দিল যে মানে কিছু কিছু কথা আছে ভাইয়া, যে এখন প্রতিনিয়ত ওর কথাগুলি শুনলে আমার কষ্ট লাগে, আমি পারি না ওর সাথে ডিসাইড হয়ে আলাদা থাকতে। কারণ ও অনেক জোর করে, অনেক অনেক সময় বলে যে আমি আমার কদিন পর পর এরকম করবা, ঝগড়াঝাটি করা, কারণ আমার বাসার রুম ভাড়া আমি দিই। সবসময় দেখা যায় কি, সবসময় অশান্তিগুলি আমি সহ্য করছি, আমার মা আমার বোন সবকিছু সবসময় দেখছে ওর সমস্যাগুলি। দেখার পর অনেক সময় যে রাগারাগি ঝগড়াঝাটি হইলে আগে আমি বলতাম, আমার বাবা মারা কিছু বলতো না, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে কি ও সবসময় মানে এমন এমন কিছু আচরণ করতো, যেটার কারণে আমার মা আমার বোন বাধ্য হইতো যে তো আপনি কোনোদিন আমার বোনের সুখ দেননি, আমার বোনের শান্তিও দেননি, আপনি আমার বোনের কোনোদিন ভালো রাখবেন না, আমার বোন বলতো। আর আমার মা যখন বলতো যে, মা প্রায় বলতো যে তুই আমার মেয়েরা শান্তি দাস না, একটা সময় দেখা যায় মানে মা রাগ করে মা বলতো যে তোরে হয়তো মায়েরা ফালামো, আমি লাগে মানে ওরা এরকম মায়ের রাগারাগি করে অনেক সময় বলতো। কিন্তু ওই কোনো সময় আছে না, এটা মানে একটু কেয়ার করতো না। আর ওর বাবা মারা ঝগড়াঝাটি লাগলে বাবা মা ডাকলে কোনো সময় আইতো না, কারণ জানে ছেলে মানে বাবা মারও কোনো কিছু মানে না, কেউ রে মানে না। যখন আমার আর এলাকার মধ্যে ওরে অনেক মানুষই আবার ভালো জানে, যেমন কোনো বিচার টেচার হইলে ডাক দিলে শুনে, ওর কথা শুনে। কিন্তু আমার যখন মানুষে চিলাচিলি পানোদাররা অনেক রাগারাগি করছে, আমি ওর কাছে যখন বলি বুঝছেন, ও আমারে বলে ঠিকই তো, তোমার এত টাকা সমস্যা কে মানবো। মাঝে মাঝে আমি এটাও বলি যে আমি এক কাজ করি, তাহলে বাইরে চলে যাই। ও আমার কাছে তাহলে ঠিক ঠিক আছে, এক কাজ করো, আমি তোমার মেয়েটারে দেখে রাখুন নি, তুমি বাইরে চলে যাও। যে তাও ওই বলে না যে একটা হাজবেন্ড যদি চিন্তা করে যে বউ বাইরে যাবো, তখন ওই হাজবেন্ড কিন্তু বউ নিয়ে সংসার করতে চায় না। আর ও আমার বলে যে ঠিক আছে, আমি কিন্তু কতদিন আগে পাসপোর্টও করছিলাম, রাগ করে যে আমার তো কোনো রাস্তাই নেই, আমি কি করবো, আমার তো আমি যদি চিন্তা করি আমার মেয়েটা নিয়ে আমি সরে চলে যাবো,
যদি চলে যেতে চাই তাহলে হয়তো বা আমার কিছু হবে না, কিন্তু আমার বাবা মা তো চলে যেতে পারবো না। হুম আমার বাবা মার তো এই টাকার জন্য আমার বাবা মার ইজ্জত সম্মান চলে যাবো, পরে আমার বাবা মার বাড়ি বিক্রি করতে হইব। হুম হুম হুম। তা বাবা মারে আমি কষ্ট দিব না, এই চিন্তাটা কইরা যে আমি আমার চেষ্টা চালাইতে আছি, করতে আছি, মানে প্রতিনিয়ত আমার যুদ্ধ, আমি কাজকর্ম চলতেই আছে, করতেই আছি। অনেকের সাথে কথাবার্তা বইলা অবশেষে আমার বাড়ি এলা পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে, যে আমার সময় নিয়ে দিছে যে না এতদিন পর ওর বাড়িটা সমাধান হোক। ও যেহেতু দিছেন, ওর বিপদ দেখছেন, ওখানে দিবেন। কারণ কি ভাইয়া, দেখা যায় কি 1 লাখ টাকা নিছি, 1 লাখ টাকা সুদ দিছি প্রতি মাসে 10,000 টাকা। যখন আমি পারছি সবাই এটা ভালো রকমই দিছি, যখন আমি পারি না তখন তারা সবাই মানে না। যারা সুদের উপরে টাকাটা দেয় তারা তো চিন্তা করে যে না, উম, আমি তাদেরও খারাপ বলি না, কারণ কি ভাইয়া হয়তো বা আমি নিজের ইচ্ছাই নিছি, তাদের কাছ থেকে আমি নিছি, সময় মতো দিতে পারিনি দেখেই আমি ওনাদের কাছে খারাপ। কিন্তু একটা সময় দেখা গেছে আমি মেয়ে মানুষের 50,000 টাকা আমার দরকার একদিনে, হুম হুম আমি যদি কারো কাছে 2 জন, 1 জন, 3 জনের কাছে চাইছি, পুরুষ শোনা ভাইয়া, শুধু মহিলা হুম। আমার সাথে সাথে দিছে, কিন্তু আমি ওই জায়গাটা রক্ষা করতে পারিনি। আমার পরিস্থিতি আমার ওই জায়গাটা একবার নষ্ট করে দিছে। আমি তাদের কাছে অনেক ছোট হয়ে গেছি, কোনো মতো কিছু করতে পারতেছি না। এই হয়ে যায় বাড়ির সমাধানটা। কারণ আমি ব্যাংকে অনেক চেষ্টা করছি হুম নারী হুম উদ্যোক্তা হিসাবে। আমি ব্যাংকের কয়েকটা ট্রেনিংও করছি যে ব্যাংকে লোন নিতে গেলে কি কি কাগজপত্র লাগে, হুম হুম। কিন্তু সারা বাংলাদেশ বলে ব্যাংকে লোন দেয়। আমি অনেক চেষ্টা করছি ভাই, আমি লোন পাইনি। অনেক চেষ্টা করছি, তারপর লাস্টে আমার দোকানটাই ছেড়ে দিলাম পার্লারের, কারণ আমি যেহেতু লোনটাই পাইতেছি না। আর মূলত লোনটা নিতে চাইছি আমার ঋণ পরিশোধের জন্য। হুম হুম। চিন্তা করছি এনজিও লোন নিলে, এনজিও টাকা নিলে প্রতি বছরের টাকা বছরে পরিশোধ করতে হয়, তখন টাকাটার পরিমাণও বেশি। তাহলে আমি চিন্তা করছি যে ব্যাংকে লোন যদি পাই 3 বছর, 4 বছর কিংবা 5 বছর, তাহলে আমার এককালীন লাভ সুদ একসাথে চলে যাব। এটার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই আমি এটাও করতে পারিনি। আর ওর তো কোনো চিন্তাই নেই, ওরে বললে ওই বলে যে আমার কি করার আছে, কিছু করার নাই। এখন বাসায় আছে, ওর খেলা, ওর সবসময় খেলা চলতেই আছে। ওই ভাবে যে 1,000 2,000 টাকা ইনকাম হইলে আমার সংসারে চলে যাব। যখনই বলি যে এই টাকাটা কিছু হইব, ওই বলবো কে দেই নেই, আমি গেল সপ্তাহে 2,000 টাকা দেই নি, 1,000 টাকা। তো আমি বুঝা পারি না যে 1,000 টাকা করে যদি দাও 4 সপ্তাহ 4,000 টাকা এক মাসে, কিংবা 2,000 করে দিলে 8,000 টাকা, কিন্তু 8,000 টাকা 4,000 টাকা একটা সংসার হয় না। যে দায়িত্বটা তোমার দরকার, যে আমি একটা আমার সংসারটা, আমগো বাংলাদেশের নিয়ম যে পুরুষ ইনকাম করে মহিলারা কিন্তু ঘরে বসে থাকবো। কিন্তু দেখা যায় আমি ইনকাম করি না, আমার পাশে যে সহযোগিতা করবো এটা ওই কোনোদিনও করে না, চিন্তাও করে না যে আমি করি। এটাই এই জন্যই যে অনেক মেয়েরা আছে যে এখন তো দেখা যায় আগের চাইতে রিলেশনটা বেশি বাড়ছে। হুম হুম হুম। সবাই ভাবে যে সবাই তো সুখের চিন্তা করে, আমিও সুখের চিন্তা করি। আমার হয়তো বিয়ে হয়েছিল যখন বুঝি আর না বুঝি এটা চিন্তা করছিলাম যে না আমি সুখেই থাকুম, ভালোই থাকুম। হুম হুম হুম। কিন্তু আমি যখন কাজ করছি তখন আমার বাবা মারে বোনরে হেল্প করছি, কিন্তু আমি তখন সমস্যায় ছিলাম না। আমার বিয়ে হয়েছে পর থেকে যে আমার সংসার জীবনটা যে আমার শান্তিতে থাকবো, তখন ওই জীবনটা আর আমার সংসার শান্তির জীবন ছিল না। আমার সংসার জীবনটাই শুরু হয়েছে অশান্তির জীবন দিয়ে। আমার ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমি যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আইছি। আমার মেয়েটা সবসময় বলে যে না আম্মু তুমি থাকো না, দেখে আমার শান্তি লাগে না। আপনার মেয়ের বয়স কত? 4 বছর। 4 বছর। হ্যাঁ। আচ্ছা, মানে এই যে আপনাদের পরিবারে এত অশান্তি হচ্ছে এবং সবকিছুর মূল কারণ হচ্ছে আপনার হাজবেন্ড মাদকাসক্ত, এবং তিনি আসলে কোনো কাজ করেন না, তিনি আসলে চেষ্টা করেন বিভিন্ন রকমের ক্রাইম করে টাকা উপার্জন করার, এবং সেই টাকাগুলো আসলে আপনাদের পরিবারের কোনো কাজে লাগে না, আলটিমেটলি উনি আসলে এটাকে নষ্টই করেন, তাই ও তো? তো কিছু করতেই পারে না, মানে ওরে শুধু ভাইয়া বুঝেনি তো, কিছু মানুষ আছে যে বইলেই বেড়ায় হুম হুম ওরকম। আমি ওরা এটাই বুঝেছি যে ও যখন যাদের জন্য বিপদে পড়ছিল একবার, হুম হুম ওদের কাছে আমি 2,000 টাকা চেয়েছি যে 2,000 টাকা দেন, আমার অনেক দরকার, হুম ওর জন্য আমার জন্য না। তখন ওই লোকেরা আমার ঘুরাইছে, আমি 2,000 টাকা যে ব্যক্তিরা দেয়নি তোমারে, ওরা হেল্প করবো না কোনোদিনও, তাদের কাছে যা কি লাভ। তো এর চেয়ে ভালো কোনো, আমরা কোনো দলের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, আমরা কর্ম করুম, চলুম, সেটাই তো বেশি ভালো। যে আমরা কাজ করুম, কাজের চাইতে তো বেশি বড় কিছু নাই আর। ওকে। আমিও করি তুমিও করো, দুইজনে মিলে আমরা করি। কিন্তু ও না, ও তো কোনোদিন বিশ্বাসই করে, চিন্তাই করে না যে আমি আমার এই পরিস্থিতির শিকারটা হইলাম যদি ওরও ওরও করে, ওইটা এটা কোনোদিনও মানে না, মানবারই চায় না। আসলে পৃথিবীতে কিছু কিছু সিচুয়েশন থাকে তখন আসলে আমি বাকরুদ্ধ হয়ে যাই, আমার আর কিছু
মানে উপস্থাপক হিসেবে কথা বলার জায়গাটাও আসলে থাকে না। আর যখন সেটা হয় একজন পুরুষ কেন্দ্রিক, তখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আসলে যদি দায়িত্বই না নেওয়ার হয় তাহলে এই ধরনের সম্পর্কে জড়ানোর অর্থটা কি? আমরা যদি দায়িত্ব নাই নিতে পারি তাহলে সম্পর্কগুলোকে কেন আমরা জড়াই? কেন আমরা বিয়ে নামক এত বড় একটা শব্দ, বিয়ে নামক এত বড় একটা সম্পর্কের জালে নিজেদেরকে বাঁধি? সমস্ত পুরুষের প্রতি এটি আমার একটাই আহ্বান থাকবে আজকের শো থেকে, যে আমরা আসলে যদি নিজেরা দায়িত্ব নিতে না পারি তাহলে আরেকটি মানুষের দায়িত্ব নিয়ে তাকে এবং নিজেকে একটা অনাগত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে মিলির কথায় আমরা শুনেছি যে ওর 4 বছরের একটা মেয়েও আছে। তো এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে, কিভাবে তারা সামনে এগিয়ে যাবে, ওর যে পরিমাণ লোন আছে এই লোনগুলোকে কিভাবে ও রিকভার করবে, সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে একজন মিলি এখন একজন নারী, সে উদ্যোক্তা হিসেবে কাজ করার চেষ্টা করছে, সে বিউটি পার্লারের সাথে কাজ করছে, সে বুটিকের কাজ করছে, সে বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু একা একা এই যুদ্ধে সে কতটুকুই বা এগিয়ে যেতে পারবে। বাট আমরা মন থেকে চাই সে এগিয়ে যাক এবং সে ঘুরে দাঁড়াক, এবং তার এই গল্প শুনে আজকে যারা আপনারা আমাদেরকে শুনছেন শুরু থেকে এখন অবধি, তাদের উদ্দেশ্যে বলছি, কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে না যে জীবনের আসলে আপনি যেখানে আছেন আসলে জীবনটা এখন অনেক সুন্দর? মনে হচ্ছে না যে মিলি যে অবস্থায় আছে এই অবস্থায় গেলে আপনি কিভাবে অন্ধকার দেখতেন চারপাশে? মিলি বা গত সপ্তাহে আসা নুসরাত, এদের এই গল্পগুলোকে আমরা নিয়ে আসি এই কারণে যেন আপনি বুঝতে পারেন যে লাইফটা কিন্তু খুব সহজ নয়। যদি আপনি এটাকে জটিল একবার বানিয়ে ফেলেন, এটা খুব জটিল হয়ে যাবে, এবং সেই জটিলতায় হয়তো মিলি বা নুসরাত নিজেরাই নিজেদের জীবনকে জড়িয়ে ফেলে, এবং সেখানেও কিন্তু এই ভালোবাসা শব্দটা চলে আসে। আর এই কারণেই লাভ স্টোরি, আমি আবারও বলছি, ভালোবাসা ভালো নয় এই কথাটা উদয় কিংবা লাভ স্টোরি কখনো বলে না। তবে আমাদের একটা বিষয় বারবার বলে দেওয়ার কারণ হচ্ছে যে এই লাভ, ভালোবাসা, আবেগ, এই শব্দগুলো দিয়েই পুরো জীবনটাকে জাজমেন্ট করা যাবে না। জীবনটার একটা মিনিং আছে, জীবনের টিকে থাকার একটা অর্থ আছে, জীবনে পরিবারের একটা ভূমিকা আছে, জীবনে প্রত্যেকটা ডিসিশনস নেওয়ার সময় আপনাকে কিন্তু নিজের প্রতি মানে নিজেকে আগে প্রশ্ন করতে হবে, কেন আমি এটা করছি, আমি কি এটা সামলাতে পারবো কিনা। সো মিলে আমরা যেহেতু আপনার গল্পটা শুনলাম, একদম শেষ সময় এসে শুনতে চাই আপনার এখন মানে কি ইচ্ছে বা কিভাবে আপনি সামনে এগাতে চাচ্ছেন, এটাকে শুনি আমরা। এই তো নিজের সংগ্রামের চেষ্টায় আছি যে কি থেকে কি করা যায়। সে সম্বল আমার বাবার যে বাড়িটা আছে সেই বাড়িটার সমাধানটা দ্রুত যদি করতে পারি, হয়তো বা একদিনে হয়তো বা আমার সমস্যার সমাধান হইব। তাছাড়া এই মুহূর্তে আমার কোনো সমস্যার কোনো পথ মানে সমাধানের কোনো পথ নেই। হয়তো চাইলে আমি সরে দিতে পারি, কিন্তু চাইলে সরে দিলে তো হইব না। এটা যদি করতাম তাহলে তো আমি আরো অনেক আগে করতে পারতাম। কারণ আমি কাজ জানি, 10,000 20,000 টাকায় ইনকাম, 10,000 টাকা হইলে আমার মেয়ে আমি এনাফ, কষ্ট করে যদি চলি। কিন্তু শুরু থেকে আমি এটা চাইনি, আমি সবসময় চাইছি যে সম্মানের সহিত আমি কাজ করুম। আমি আমি যখনই কাজ করুম, যেটাই করুম, কারো উপকার করতে না পারি আমি কারো অপকার করব না, এটা আমার সবসময়ের চাওয়া। হয়তো ভাইয়া এই নীতিটা ছিল বিদে আমার জীবনে কষ্ট বেশি। আমি অনেক কিছু ছাড় দিছি। মিলি আপনি কাজ করতে জানেন তাই তো? আপনি কি কি কাজ জানেন? আমি বিউটি পার্লারের কাজ জানেন বলেছেন, হ্যাঁ এবং আপনার নিজস্ব একটা বিউটি পার্লার আছে, জি এবং সেই পার্লারটা এখন চালু আছে, এই যে জি করোনার পর আবার চালু করেছেন। হ্যাঁ সো এখান থেকে আপনার একটা ইনকাম আসছে এখন। হ্যাঁ ভাই, খুব কম, যেটা দেখা যায় ওই ইনকাম দিয়ে আমার খুব মানে আপনি যেহেতু অনেক লোনে আছেন আপনার জন্য সমস্যা হ্যাঁ হয়ে যাচ্ছে। অনেক কষ্ট। হ্যাঁ এছাড়া আপনি আর একটা কি কাজ করেন ভাইয়া, বলেন? যেমন আমি হস্তশিল্প ট্রেনিং গুলি দেই, পার্লার, টেইলারিং, ব্লক বাটিক, ওকে, তারপর আপনি হলুদের গহনাগুলি আমি নিজে করি। এগুলো তৈরি করতে পারেন হ্যাঁ, আপনি? আবার গাউছিয়াতে কিছু উপটান দিতাছি, যেমন ওকে, বিভিন্ন। ওকে, তারপর ডিটারজেন্ট তৈরি করতেছি, ওইটা আবার বিএসটির অনুমোদন লাগবে। আচ্ছা, এখন ট্রেনিং করলাম, ওই বিএসটির অনুমোদন নিতে 60-70 হাজার টাকা লাগবে। আচ্ছা, আমি নর্মালি 10-15 হাজার টাকা দিয়ে এটা শুরু করতে চাইছিলাম, যে একটু শুরু করছি। ওকে, এখন ওটা যদি বাড়িতেও বিক্রি করি তাইলেও এটা বেআইনি, এটা করা আচ্ছা। জি, যাবে না। আমার খুব ভালো লেগেছে যে আপনি সমস্ত কিছু লিগ্যাল ওয়েতে করতে চাচ্ছেন, এবং এই যুদ্ধটা হচ্ছে বড় একটা যুদ্ধ। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আজকে আমাদের এখানে আসছেন এবং আপনি অনেক রকমের কাজ জানেন, আপনি বলছিলেন যেমন হচ্ছে আপনি বিউটি পার্লারের কাজ জানেন, আপনি হস্তশিল্পের কাজ জানেন, আপনি ট্রেনিংও করিয়েছেন এবং নিজে করান, এবং আপনি বিভিন্ন রকমের উদ্যোক্তাদের সাথে কাজ করতে চান আপনি, অর্থাৎ আপনি ঘুরে দাঁড়াতে চান। জি তো ধরেন এখানে অনেক মানুষ শুনছে বা পরবর্তীতে ভিডিওটা দেখবে, এবং কেউ একজন মনে করলো যে ঠিক আছে এই মেয়েটা কাজ জানে আর আমি কিছু টাকা ইনভেস্টও করতে চাই এবং আমি একটা কাজ করাইতে চাই এবং আমি ওর সাথে যোগাযোগ করতে চাই। আপনার কোনো নাম্বার আছে? জি আছে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনার সেই নাম্বারটা বলেন। যেহেতু আপনি কাজ করতে জানেন, আমি বিশ্বাস করি যে উপরওয়ালা যারা
পরিশ্রমী তাদের সাথে অলওয়েজ থাকবেন, এবং যারা অনেস্ট, যারা সৎ, তাদের সাথে অলওয়েজ থাকেন। So, আমার এখানে হয়তো আজকে এখন লাইভে অনেকে দেখতেছে, অনেকে শুনতেছে, তাদের মধ্যে কেউ হয়তো বা মনে করবে যে আমি এই আপুটার পাশে দাঁড়াবো, আমি উনার আপনার যে সমস্যাটাগুলো আছে আপনি আমার সাথে শেয়ার করলেন, এবং কেউ একজন মনে করলো যে ঠিক আছে উনি তো কাজ জানেন, so আমিও এরকম একটা কাজ করার চেষ্টা করছি, আমি ওনার পাশে থাকবো। হয়তো আপনার কাছে মানে আপনি যেরকম বলছিলেন যে আপনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন কিন্তু আসলে টাকার জন্য আপনি করতে পারছেন না। সো কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি উনার পাশে দাঁড়াবো এবং আমি আমার প্রফিটটা বুঝে দিব, উনি কাজ করবেন, সো সেইভাবে হয়তো কেউ একজন আপনার পাশে এসে দাঁড়াতেও পারে। তা আমরা জানি না যে কেউ দাঁড়াবে কিনা, বাট আমরা তো অ্যাটলিস্ট হাল ছেড়ে দিব না। সো আপনি আপনার সাথে যোগাযোগ করার একটা নাম্বার দিয়ে দেন, যেই নাম্বারে আমার বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। বলেন। আচ্ছা ভাই, আমার ফেসবুক আইডি আছে। আপনি ফোন নাম্বারটা বলেন, বিকজ ফেসবুকে আসলে আইডি দিয়ে সবাই খুঁজে, কারণ এখানে রেডিওতে অনেকে শুনছে যাদের কাছে হয়তো বা ফেসবুকে এই মুহূর্তে সে আসলে লগ ইন করতে পারবে না। So, এমন একটা নাম্বার বলেন যেই নাম্বারটা আপনার সাথে আমার বন্ধুরা কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি একটা বিউটি পার্লার করতে চাই, কিংবা আমার কাছে আমি এরকম হস্তশিল্প নিয়ে কাজ করতে চাই, কিন্তু এই মেয়েটা তো কাজ জানে, ওরও কিছু লাভ হবে এবং আমি ওর পাশে থাকবো এবং ওর একটা উপকার করবো। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কেউ একজন কষ্ট করতে জানে এবং তার পাশে দাঁড়াতে চায়। তো হয়তো আপনার নাম্বারটা দিলে কেউ একজন আপনার সাথে যোগাযোগ করতেও পারে। সো আপনি নাম্বারটা দিয়ে রাখেন, বলেন। 0192245270 আপনি নাম্বারটা ঠিক বলেছেন, হ্যাঁ আরেকবার বলেন। 01 01922452701 সো আমি আমার বন্ধু যারা আপনারা এখন লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, গত সপ্তাহে আমাদের এখানে নুসরাত এসেছিল এবং তার ক্ষেত্রে আমি সরাসরি আপনাদের কাছে ফিনান্সিয়াল হেল্পের কথা বলেছিলাম, কারণ নুসরাতের অবস্থাটা এমন ছিল যে সে নিজে কিছুই করতে পারে না। সে আসলে তার একটা ছোট্ট বাচ্চা আছে 2 মাসের, আরেকটা বাচ্চার বয়স 2.5 বছর, এবং সে কিছুই আসলে নিজে করার মতো এই মুহূর্তে তার সিচুয়েশন নাই, এবং সে এমন একটা সিচুয়েশন ছিল যে তার 4 মাসের বাড়ি ভাড়া আটকায় আছে। সো এরকম একটা সিচুয়েশনে আমি সরাসরি, যেটা আমি কখনোই আমার শোতে করি না, আমি আজ পর্যন্ত আমার শোতে কখনো আপনাদের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য আমি আপনাদের কাছে চাই নাই, বাট আমি লাস্ট উইক আমার কাছে মনে হয়েছে মানবতার খাতিরে এবং আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি ছোট মানুষ হিসেবে এবং আপনাদের কাছ থেকে, যে তাকে যদি আপনারা কেউ সাহায্য করতে চান একটা নাম্বার দিয়েছিলাম। সেই নাম্বারে অনেকে যোগাযোগ করেছেন, অনেকে তাকে সাপোর্ট করেছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা। তবে একটা নেগেটিভ জিনিসও আছে, অনেকে শুধু শুধু ফোন করেছেন, আমার কাছে এইরকম একটা কমপ্লেনও আসছে। তো এই রকমের যারা করেন, আমি বলেছিলাম নুসরাতকেও আমি আমার টিমের মাধ্যমে জানাইছি সেই নাম্বারগুলো আমাকে দিয়ে দিবেন। মানে আপনারা যারা নাম্বার নিয়ে, হয়তো একজন মানুষ এখানে কষ্ট করে তার কথাগুলো বলার পরে আমি যখন তাকে বলি নাম্বারটা দেন, এটার কারণটা কি থাকে, যে আপনি যদি সত্যিকার অর্থে তাকে হেল্প করতে চান, সেটা ফিনান্সিয়ালি হতে পারে, কিংবা তার পাশে দাঁড়াইতে চান। এই মহিলাটার এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা, সে অনেকগুলো লোনের মধ্যে আছে। যদি আপনার মধ্যে কেউ একজন থাকেন যে ঠিক আছে ওর একটা বাচ্চা আছে, ওর হাজবেন্ডের এই অবস্থা, ঠিক আছে আমি ওর পাশে থাকবো, আমিও তাকে হেল্প করব, সেটা সে একটা কাজ দিয়েও তো হতে পারে। যদি আপনি মনে করেন হেল্প করবেন, তাহলে এই নাম্বারটা আপনি যোগাযোগ করেন। কিন্তু যোগাযোগ করে আপনি যদি তাকে হেল্প না করে ডিস্টার্ব করেন, এজ এ রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে, আমি যেহেতু এটা গণমাধ্যম থেকে কথা বলছি, সেখানে কিন্তু আমার তখন আর মনে হবে না যে পরের মানুষটাকে আমি আর হেল্প করি, পরের মানুষটার পাশে আমি আর দাঁড়াই। তো এই কারণে আমি আমার শোতে কখনো কারোর নাম্বার কিন্তু আমি বলি না। বাট গত সপ্তাহে যেহেতু আমি নুসরাতকে নাম্বারটা বলেছিলাম, এবং আপনারা অনেকেই, সমাজে কিন্তু 100 জনের মধ্যে 90 জন এখনো ভালো আছে, বিশ্বাস করেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু ওই যে 10 জন মানুষ যারা খারাপ, তাদের জন্য বাকি 90 জনেরও কিন্তু বদনাম হয়। So, আমি বলবো এই 10 জন মানুষকে চিহ্নিত করতে হবে যারা এই রকমের কাজ করেন। তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কোনো নাম্বারে ফোন করে ডিস্টার্ব করবেন না। তবে কেউ যদি সত্যিকার অর্থে, আমার এই বন্ধুটি, সে কিন্তু বিভিন্ন কাজ করতে জানে এবং সে চায় নিজের জীবনকে ঘুরে দাঁড়াতে, এবং সে চায় তার পাশে এসে কেউ একজন দাঁড়াক এবং বলুক যে আমি তোমার সাথে আছি, তুমি কাজ করো। হয়তো তাকে ফিনান্সিয়ালি আপনি সাপোর্ট দিতে পারেন, কিংবা আপনি তাকে চেষ্টা করতে পারেন যে ঠিক আছে ও কাজ করতে জানে, আমি ওকে একটা কাজ দিব, এবং এই কাজের থ্রুতে ও রেগুলার মান্থলি একটা ইনকাম করতে পারবে। সো এটাই তো একটা মানুষের পাশে দাঁড়ানো। আর আমি শিওর যে এই শোটা তোমরা যারা দেখছো, যদি তোমরা অ্যাটলিস্ট 20টা গ্রুপে প্রত্যেকে শেয়ার করো, বিভিন্ন উদ্যোক্তাদের গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপে যদি তুমি এই ভিডিওগুলো শেয়ার করো, অনেক মানুষ আছে সেখানে ঘুরে দাঁড়ানোর জন্য পাশে পাবে এই মেয়েটি। তো তুমি চেষ্টা তো করো না, সবসময় খালি লাইভ দেখো, কমেন্ট করো, আর কমেন্টে নিজেদের পার্সোনাল চ্যাটিং করো। এটা না করে তো আমি এই ভিডিওটা যে শেয়ার করতে করে বলি, সেই কাজটা করলেও পারো। আমি একটা ইউটিউবে, আমি কোনো স্টেশনের নাম বলবো না, কোনো একটা জায়গায় আমি দেখেছি মিলিয়ন মিলিয়ন ভিউ একটা তোমার ভিডিওর কমেন্ট সেকশনটা আমি খুব মনোযোগ দিয়ে গতকালকে পড়তেছিলাম অন্য একটা প্রোগ্রামের, এবং আমার সেখানে মনে হয়েছে ওই অনুষ্ঠানে যেই মানুষটি আসলে যে উদ্দেশ্য নিয়ে গল্পটা বলেছে, সেই উদ্দেশ্য নিয়ে
10% মানুষও কমেন্টে কথা বলে নাই, উল্টা পাল্টা 90% মানুষের মতামত, এবং ওই মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে কিন্তু আসলে কোনো কাজ হবে না। আই বিলিভ ইট তখনই কাজ হবে যখন এইখানে কমেন্ট সেকশনে ফিল্টারিংটা হবে, তোমাদের মধ্যে বোধ শক্তি আসবে যে এই মানুষটা এত রাতে কষ্ট করে নিজের 4 বছরের বাচ্চাকে বাসায় রেখে সেই এত দূর থেকে সে এখানে কেন আসছে, তার জীবনের এই ভালোবাসার গল্পটা দিয়ে তোমাকে পরিবর্তন করতে, তোমাকে জানাইতে যে আমি ভুল করছি, তুমি করো না। So, তোমারও একটা কৃতজ্ঞতা বোধ তো থাকা উচিত, তুমি একটু পাশে থাকো। আমি বলবো না যে তুমি একদম কালকে থেকে উনাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগো, তুমি নিজেকে আগে সাহায্য করো যে আমি এই ধরনের ভুল করব না, আমি এই ধরনের মানে মাদককে সবসময় না বলবো, আমি মাদকাসক্ত কোনো ছেলের সাথে কোনো মেয়ের সাথে রিলেশনে যাব না, আমার কোনো ফ্রেন্ড মাদকাসক্ত হলে সবার আগে ওকে শুধরাবো, হয় ও শুধরাবে নাহলে আমি ওর থেকে সরে আসবো, এইভাবে নিজেকে আগে পরিবর্তন করো। তুমি যদি কোনো একজন ফ্যামিলির গার্ডিয়ান হয়ে থাকো, সবার আগে তোমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, সেই খোঁজটা আজকে থেকে নেওয়া স্টার্ট করো। কে জানে যে তুমিও না এই বিপদে পড়ে যাও। প্লিজ বি সেফ। গত সপ্তাহে একটা এপিসোড করলাম, সেখানেও এই যে খেলা নিয়ে বাজির যে বিষয়টা, এটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল না। এই 2টা পর্ব করে আমি খুব অবাক হয়েছি, যখনই খেলা হয় আইপিএল বা বিভিন্ন খেলা, এগুলো নিয়ে বাজি হয়, আমার যেহেতু এই সম্পর্কে কোনো ধারণা নাই, আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না, শুধু এইটুকু বলবো এই বিষয়গুলো করবেন না। একটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, একটা স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলছে, একটা বাবা তার সন্তানকে হারিয়ে ফেলছে, সন্তান তার বাবার কাছে সময় পাচ্ছে না, কারণ তার বাবা একটা ঝোঁকের মধ্যে পড়ে গেছে, তাকে টাকা ইনকাম করতে হবে, কোনো পরিশ্রম করে নয়, বাজি ধরে। এটা হতে পারে? আপনি কি এইভাবে সফল হতে পারবেন? পারবেন না, নিজেকে মাঝখানে নিশ্চয় করে দিচ্ছেন। আমার কথা শুনে হয়তো অনেকের রাগ হতে পারে, এগুলো কি বলছো তুমি, বাট আমি যা বলছি ট্রু বলছি। আপনি সময়ের আগে বুঝেন, নয়তো একসময় আপনি কাঁদবেন। আমার এই চিৎকার, আমার এই কথাগুলো আমার ভেতর থেকে আসছে। আমি চাই না আর কোনো নুসরাত, আর কোনো মিলি কিংবা XYZ এখানে এসে বসুক আর এই একই গল্প বারবার বলুক। একটু ভালো গল্প শুনতে চাই, একটু পজিটিভ গল্প শুনতে চাই, কিন্তু আমি পাই না। বিশ্বাস করেন, আমি সবসময় যে গল্পগুলো পাই, সেই গল্পগুলো এই দুঃখের, সেই গল্পগুলো এই কষ্টের, যে গল্পগুলো পড়তে হলে ভেতর থেকে একটা কান্না, গুমড়ে থাকা কান্না বেরিয়ে আসে। খুব কষ্ট হয় যখন এই ফ্যামিলিগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ওদের কথা ভাবি, ওদের ফিউচারটা কি হবে। ওদের তো কোনো দোষ ছিল না, বাবা মা প্রেম করে বিয়ে করছে, কোনো রকমের ডিসিশন নাই, হুট করে সম্পর্কে জড়িয়ে পড়ছে, বিয়ে হয়ে গেছে, এবং তারপরে কি একটা বাচ্চা হয়ে গেল। কিন্তু এই বাচ্চাটার কি হবে, ফিউচার কি, বাবা জানে না তার সন্তান কি খাবে কালকে সকালে, বাবা জানে না এই সন্তান কবে স্কুলে ভর্তি হবে, এই সন্তানের কি লাগবে, এই বাবা দিয়ে কি হবে। তবুও সন্তানরা তার বাবাকে ভালোবাসে, এটাই নিয়ম পৃথিবীর। কিন্তু আমরা তো চাই না, এরকম দায়িত্ব জ্ঞানহীন বাবা মা কেউ চায় না পৃথিবীতে। সবাই আমরা চাই সুন্দর একটা পৃথিবী হোক, যেখানে বাবা বাবার ভূমিকা পালন করবে, মা মায়ের ভূমিকা পালন করবে, সন্তান শিখবে, সন্তান ভবিষ্যতে জানবে যে পরিবার কাকে বলে, পরিবার কত সুন্দর। পরিবার থেকেই আমরা যদি না শিখি, তাহলে সমাজে তো আমরা বিশৃঙ্খলা তৈরি করবই। ভিত্তিটা তো পরিবার থেকে হতে হবে। যেই সন্তানগুলো এরকম একটা পরিবেশের ভেতর থেকে বেরিয়ে আসবে, সেই সমাজকে কি দিতে পারে বলেন তো? তাকে তার পরিবারই তো কিছু দেয় নাই, তাকে তার পরিবার তো কিছু শেখাতেই পারছে না। আমার আপনার জন্য হলেও এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। আমার এই অনুষ্ঠান অনেক প্রবাসীরা শুনছেন, দেশের ভেতর থেকে অনেকে শুনছেন। কেউ যদি মনে করেন যে হ্যাঁ, আমি গত সপ্তাহে হয়তো নুসরাতকে আমি হেল্প করতে পারি নাই, বাট আমি এই মেয়েটি, যার নাম হচ্ছে মিলি, আমি তার পাশে দাঁড়াবো। যেহেতু এই মেয়েটি কর্মজীবী এবং সে কর্মঠ এবং সে কাজ করতে চায়, আমি বিশেষ করে বলবো যে আপনারা যদি কেউ ভাবেন যে আমি ওর পাশে থাকবো, ওকে একটা কাজ করার সুযোগ করে দিব, তাহলে প্লিজ আমার এই বন্ধুটির পাশে থাকবে। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01922452701, তাই তো? 01922452701, এই নাম্বারে যোগাযোগ করবেন। বাট আমি বিনীতভাবে অনুরোধ করছি, কোনো একজন বন্ধু ডিস্টার্ব করার জন্য ফোন করবেন না। যদি আমি আসলে এরকম কাউকে ট্রেস করতে পারি, তাহলে ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয়, আজকে যেরকম দায়িত্ব নিয়ে বললাম যে আমি চেষ্টা করি সবসময় আপনাদের যারা এখানে আসবেন কিংবা যারা আমাকে শোনেন, তারা আসলে একটা পরিবার হয়ে থাকেন। ঠিক তখন আমার মনে হবে যে না, এই পরিবারের পাশে থাকি আসলে লাভ নাই। এই পরিবারের সবাই চায় না আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলি, এই পরিবারের সবাই চায় না আমরা আসলে সুন্দরভাবে বেঁচে থাকি। কষ্ট লাগবে তখন খুব আমার। আমি অনুরোধ করব, যারা শুধুমাত্র এই মানুষটির পাশে থাকতে চান, পাশে দাঁড়াতে চান এবং কোনো না কোনো ভাবে তাকে হেল্প করতে পারবেন, তারাই এই নাম্বারটিতে ফোন করবেন। পুরো গল্প এখানেই শুনেছেন, গল্পের আর কিছু ওনার কাছ থেকে ফোন করে শোনার দরকার নাই। জাস্ট আপনি যদি পাশে থাকতে চান, যদি মনে করেন হ্যাঁ এই মানুষটি বিভিন্ন কাজ জানেন এবং আমার কাজ দেওয়ার অবস্থা আছে, কিংবা আমি তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারি, তাহলে আপনি ওই নাম্বারে যোগাযোগ করবেন, অন্যথায় নয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মিলি, আমি অনুষ্ঠানটা শেষ করব আপনার কাছ থেকে শুধু একটা জিনিস জানতে চাই, আপনার জীবন থেকে আপনি কি শিখলেন? এই যে আপনি এই গল্পটা আজকে বললেন, কি মনে হলো, আপনি আপনার লাইফ থেকে কি দেখেছেন এবং কি শিখেছেন, এবং যারা শুনছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
ভাইয়া আমার জীবন থেকে আমি যে শিক্ষাটা নিছি, আমি যখন প্রতিনিয়ত ট্রেনিং গুলি করাই, সবাইকে আমি এরকম করে বলি যে জীবনে যেটাই করবেন অন্তত সিদ্ধান্ত নিয়ে করবেন। এমন কিছু করবেন না যেটার দায় সারা জীবন দিতে হয়। ওকে। কারণ হুট করে অন্তত যারা আনমেরিড তাদের নিয়ে আমি যখন ট্রেনিং গুলি করি তাদেরকে বলি যে হুট করে কারো ভালো লাগতেই পারে, ভালো লাগাটা এমন একটা পর্যায়ে এসে পড়ে সেই ভালো লাগার থাকে না। কারণ অনেক ছেলেরাই আছে যে অনেক বিয়ের আগে হয়তো অ্যাক্টিভ থাকে না, বিয়ের পর অনেক সুন্দর অ্যাক্টিভ হয়ে যায়, সাংসারিক হয়ে যায়, ভালো হয়। তো আমি এই সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যাই করবেন ভেবে চিন্তে বুঝে করেন। হুট করে কোনো সিদ্ধান্ত নিয়েন না, কারণ হুট করে সিদ্ধান্ত অনেক সময় আমার মতো হয়ে যাবো। কারণ আমার জীবনটা আমি অনেক হয়তোবা আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তোবা অনেক আগেই আত্মহত্যা করতো, না হয় মানে এরকম একটা পদই বাইছা নিত। কারণ এটা ছাড়া কোনো উপায় থাকতো না। কারণ আমি সবসময় চিন্তা করছি যে খারাপের মধ্যে ভালো হয়। আমি সবসময় আমার নিজের প্রতিভারে নিজে কাজে লাগিয়েছি। কারণ আমি লেখাপড়া অনেক বেশি করিনি। তারপরে আমি চিন্তা করছি যে চাইলে মানুষ করতে পারে অনেক কিছু। সবসময় আমি ফেসবুক চালাই, যেটাই চালাই আমি সবসময় মানুষের দেখা যায় সময় কাটায়, কিন্তু আমি সময় কাটাই না। আমি ফেসবুকের মাধ্যমে অনেক এই যেরকম জাগো এফএমটা আমি ফেসবুকের মাধ্যমে খুঁজে পাইছি। আচ্ছা। এরকম করে কিন্তু আমি অনেক কিছু এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং এর বিষয়ে আমি খুঁজে পাইছি, বিভিন্ন কাজের জিনিস। কারণ আমি সবসময় একটা দিন চিন্তা করি যে আমার দৃষ্টিটা যদি ভালো দিককে দেখি, ভালো দিক দিয়ে দেখি, তাহলে এটা ভালো। আর যদি আমি খারাপ ভাবে, কারণ ফেসবুক অনলাইনে তো কত খারাপ কিছু আছে, আমি খারাপটা চিন্তা করি না, আমি সবসময় ভালো চিন্তা করি। প্রতিনিয়ত কেন চিন্তা ভাবনা টেনশন নিয়ে প্রতিনিয়ত আমি ঘুমাই। আমার মেয়েটারে নিয়ে যখনই আমি ঘুমাই, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি আমি টেনশন নিয়েই ঘুমাইও আমি টেনশন নিয়ে। কিন্তু একটা চিন্তাই করি যে যেটা হয়েছে ওটা আমার ভুল। এখন আমি অনেক কিছু বুঝি, যাই করুম এখন বুঝা হই না, ভালোটাই করুম। সবার উদ্দেশ্যে এটাই, যাই করেন বুঝা হই না করেন। আর বাবা মার কথা অবশ্যই শুনেন, কারণ আমার শুরুতে আমার মা এটা নিষেধ করছিল। কারণ আমার মা সবসময় চাইছে যে আমি ভালো থাকি, এই জন্য আমার মা নিষেধ করছে। কিন্তু আমার মা নিষেধ আমি মানি নেই, শুনি নেই। এই জন্য আজকে হয়তো বা আমার জীবনটা এরকম। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের এখানে এসে নিজের জীবনের ব্যক্তিগত ভালোবাসার গল্পটি বলে আমার এই বন্ধুগুলোকে সতর্ক করার জন্য। সেই সাথে আপনার এবং আপনার পরিবারের জন্য রইল শুভকামনা। আমি মন থেকে চাই আপনি আপনি যে বিপদে আছেন এই বিপদ থেকে বেরিয়ে আসেন, এবং আপনি যে সাহসটা দেখাচ্ছেন যে আমি পালিয়ে যাব না, আমি আমার বাচ্চাকে নিয়ে এই সংগ্রাম করব, এবং আপনি আপনার মেয়েটার সাথে থাকবেন অলওয়েজ। এবং তাকে আপনি অ্যাটলিস্ট, যেহেতু তার বাবার কথা আপনি যেভাবে বলেছেন, তাতে আমার মনে হয় যে আপনাকে তার বাবা এবং মা দুটোর ভূমিকাই পালন করতে হবে যদি মেয়েটিকে আপনি আসলে সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চান। তো সেই জন্য এই চেষ্টাটা আপনি চালিয়ে যাবেন এবং হেরে যাবেন না জীবন যুদ্ধে। আমার মনে হয় যে যেহেতু আপনি কাজ জানেন এবং কাজের প্রতি আপনার আগ্রহ আছে এবং আপনি নিজে অনেক কিছু শিখেছেন, তো আমি বিশ্বাস করি উপরওয়ালা নিশ্চয়ই আপনার সাথে আছেন। এবং আমরা আজকে যে নাম্বারটা আমি বলেছি এর মধ্যে অনেক বন্ধু হয়তো আপনার সাথে যোগাযোগও করবে, এবং তাদের মধ্যে কেউ একজন হয়তো আপনার পাশে থাকবেন যিনি হয়তো আপনাকে হেল্প করবেন এবং আপনি আবার ঘুরে দাঁড়াবেন, এটা আমার মনের বিশ্বাস। সো ভালো থাকবেন, নিরাপদে বাড়ি ফিরবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কথা হলো আমার আজকের অতিথির সাথে, এবং তিনি এখন চলে যাবেন তার বাড়িতে। আর আমি আপনার সাথে লাস্ট 2 মিনিট কথা বলে শোটা শেষ করতে চাই। বন্ধু, আপনাদেরকে একটা কথা শুধু বলি যে এই যে শোগুলো আমি করি, কেন করি জানেন? এই শোগুলো আমি করি মূলত আপনাদেরকে বোঝানোর জন্য যে জীবনটা আসলে কি। ভালোবাসা শব্দটা শুনলেই মনে হয় না কত সুন্দর, কত সুন্দর একটা আকাশ, কত সুন্দর নদী, কত সুন্দর একটা রোমান্টিক একটা লেক, কিংবা একটা কফি, মানে দুজন কফির পেয়ালায় চুমুক দিতে দিতে একটা হালকা কফি হাউসের ডেট, নয়তো ক্যান্ডেল লাইট ডিনার, এরকম সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু চলে আসে। বাট এই গল্পগুলো খুব স্বাভাবিক, মানে এগুলো আসবেই। ভালোবাসা শব্দটা বলতেই আমরা আসলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ভাসে। একটু হালকা লজ্জা পাবে মেয়েটা, ছেলেটা তারপরে বলবে ভালোবাসি, ওপাশ থেকে তারপরে আবার হাসি দিয়ে মেয়েটা বলবে খুব ভালোবাসি। তো এই যে বিষয়গুলো থাকবেই জীবনে, চলার পথে ভালোবাসা আসবে, ভালোবাসা থাকবে। বাট আমি এখানে যে গল্পটা করি, লাভ স্টোরি যেহেতু একটা রেডিও শো, এইটা আমি কেন করি, মানে এই এই রোজকের গল্পগুলোকে তো আসলে তুলে এনে আপনাকে শোনানোর কিছু নাই। তা আমার এখানে যে লাভ স্টোরি গুলো আমি নিয়ে আসি, এই লাভ স্টোরি গুলোর বেসিক যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা, ধরেন আজকের স্টোরিটাকে যদি একটু সামারি করি, এই মেয়েটা একা একা যুদ্ধ করছে। সে কিন্তু তার ভালোবাসার মানুষটাকে ভালো করার চেষ্টা করছে। অনেক কিছু সে এখানে লাইভে এসে বলে নাই, এটার কারণ হচ্ছে সে তার হাজবেন্ডটাকে ছোট করতে চায় না। আমার সাথে তার অফেয়ারে কথা হচ্ছিল, সে
সে বলছে যে আমি আসলে মানুষটাকে নিয়ে আমি বলতে আসছি, আমার ভেতরে অনেক কষ্ট, যার কারণে আমার বলতে হবে এবং আমি চাই আমার মতো ভুল কেউ না করুক, কিন্তু আমি ওই মানুষটাকে ছোটও করতে চাই না। তো তার হাজবেন্ড একজন অ্যাডিক্টেড এবং তিনি বিভিন্ন রকমের ক্রাইমে জড়িত, যার কারণে তিনি আসলে মানুষটাকে বিয়ে করার পরে যখন রিয়েলাইজ করছেন তিনি সরে আসতে পারতেন, কিন্তু সরে আসেন নাই। তিনি মনে করছেন যে আমি মানুষটাকে ভালোবাসবো এবং তাকে ভালো করব, ভালোবেসে ভালো করবো, যেটা প্রত্যেকটা ছেলে বা একটা মেয়ে যখন সম্পর্কে জড়ায় তখন চিন্তা করে যে আমি আমার ভালোবাসা দিয়ে ওই মানুষটাকে ভালো করব, আমি তার পাশে থাকবো।